গোবিন্দগঞ্জে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫, নারী ও শিশুসহ আহত অন্তত ১৫। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে পানির সংকট হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। ১ মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং এবার ঈদের টিকিট শুধু কমলাপুরে নয়, বিক্রি করা হবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে। চলতি মাসেই চালু হবে নতুন অ্যাপ, জানালেন রেলমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গাইবান্ধায় যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারিগামী বরকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের উপর উল্টে যেতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি রিপন আকন্দ। সবশেষ খবর জানতে টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। রিপন, সবশেষ কি অবস্থা ওখানে? সবুজ, ঢাকা থেকে আজকে রাত আনুমানিক ৩:৩০টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িগামী একটি বাস গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এইখানে বাসের চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে যায়। তো এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকি ৩ জন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং প্রাথমিকভাবে আরো ৪-৫ জন চিকিৎসা নিয়েছেন। আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ৫ জন নিহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আর মনে হচ্ছে না। তবুও একটু আগে আমরা গোবিন্দগঞ্জের ওসির সঙ্গে কথা বলেছি। উনি যে চিকিৎসকরা কি বলছেন, যাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অবস্থা সম্পর্কে কি বলেছেন জানেন? হ্যাঁ, এর মধ্যে ২-১ জনের অবস্থা মোটামুটি আশঙ্কাজনক, আর বাকিরা ভালো আছে আর কি। সড়কের উপর যে বাস উল্টে গেল, বাস এখন কি অবস্থানে আছে? মানে বাস কি সরানো হয়েছে রাস্তা থেকে? হ্যাঁ, রাস্তা থেকে বাস সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। ধন্যবাদ রিপন, আবারও আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। দর্শক, গাইবান্ধায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় এবং এই ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন আকন্দ। গতকাল রাজধানীর ডেমরায় দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে ইরাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ইরামের মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে পড়ে ২ স্কুল ছাত্র নিহত হয়েছে। টিভিতে খবর কইতে হবে, লাভটা কি? কোনো অ্যাকশন হয়? আমি পরিষ্কার করে যে আমি কোনো আইনের আশ্রয় নিতাম না, নিয়ে লাভটা কি? এভাবেই ছেলের মৃত্যুতে ক্ষোভ জানান ইরামের বাবা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দেখা যায় প্রশাসনের নানা তৎপরতা।
কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা রামপুরা সড়কের পাশে সাইকেল চালিয়ে যাচ্ছিল ইরাম ব্যাপারী। এ সময় আমুলিয়া এলাকায় স্বাধীন ও রমজান পরিবহনের দুটি বাসের রেষারেষি চলছিল। এক পর্যায়ে রমজান পরিবহনের বাসটি ইরামকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইরাম। সহপাঠীর মৃত্যুর খবরে ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আর দুজন ওভারটেক করতে গেছে, একজনে সাইড দিয়েছে আর একজনে চাপ দিয়ে সাইকেলের উপরে দিয়ে ডাইরেক্ট পিছালাইছে। একটা ছাত্র যান যাচ্ছে, একটা ফ্রুট দিচ্ছে, এর তো কোনো মানে হয় না ভাই। আজকে আমার কাছে আমি বুঝতেছি, কালকে আপনার যাবে আপনি বুঝবেন। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ সড়কে স্পিড ব্রেকারের দাবি করলেও দুর্ঘটনার পর প্রশাসনের তোড়জোড় বেড়ে যায় স্পিড ব্রেকার নির্মাণে। এদিকে খিলগাঁও ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুর 2:30টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপের ওপর থেকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। নামাজ পড়ার পরে একটু ঘোরার জন্য বেরিয়েছিল, ঘোরানোর পরে এই দুর্ঘটনাটা ঘটে। ঢালে নামার সময় এই অবস্থাটা হয়। নিহত আব্দুল্লাহ আল নোমান বনশ্রীর ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র এবং তুহিন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র ছিল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আবরারের আগে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে। পুলিশ বলছে, চালক ও কন্ডাক্টরের পাশাপাশি বাসের মালিকও এর দায় এড়াতে পারেন না। 18 মার্চ সকাল 8:45টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া। পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে। সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে। 3 হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী। আমার কলেজ মিরপুর 10-এ, তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম। তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে। তারপরে আমি টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। এদিকে পুলিশ বলছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন। বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে। সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল। আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে। ননী গোপাল জানান, তার 4টি বাস রয়েছে, তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। 8.5 লাখ টাকায় বাসটি কেনার 2.5 বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা। যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের আমরা জানতাম না, না জানাতে আমি এই গাড়িটা এই রোডে চালাই। এক রোডটা আরেক রোডে চালান যায় না, জানতাম না, ওইটা না, ওই সময়টা এতটা ছিল না। এখন যে করা হয়েছে, গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। কেনার পরে রেজিস্ট্রেশন বদলাইছেন আপনার নামে? না, করি নাই। পুলিশ বলছে, ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও। উনি তার ড্রাইভ হেল্পার এবং তার কন্ডাক্টরকে উস্কে দিয়েছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাদের কোনো রাস্তাতে গাড়ি চালানোর পারমিট, লাইসেন্স কোনোটাই নেই। এক্ষেত্রে তো অবশ্যই তার দায় দায়িত্ব রয়েছে। তদন্ত অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবে। এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ, কন্ডাক্টর ইব্রাহিম ও হেল্পার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। ফলন বিপর্যয়ে দিশেহারা হাওরের কৃষক, চিটা হয়ে শেষ সুনামগঞ্জ ও নেত্রকোনার হাজার হাজার হেক্টর জমির ধান, প্রকৃতির ওপর দায় চাপিয়ে খালাস কৃষি বিভাগ। ক্ষমতার পালা বদলে জলাধার দখল হয়ে যাওয়ার কারণে অগ্নি নির্বাপনের সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে স্থাপনায় নির্মাণ করা হোক, জলাধার যেন সংরক্ষিত থাকে। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় কথা বলেন তিনি। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় অযথা ভিড় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন সহ কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই বলে উল্লেখ করেন তিনি।
জ্বলছে এফআর টাওয়ার, নিচে উৎসুক হাজারো জনতা। ব্যাপক প্রাণহানির এই অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাও ছিল শোকের আবহে। দলীয় প্রধান সূচনা বক্তব্যে উৎসাহী মানুষের ভিড়ের কারণে অগ্নি নির্বাপনে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। ভবন নির্মাণে নিয়ম মানা, জরুরি বহির্গমন পথ রাখা সহ নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর যাতে কোনো জলাধার নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। বনানী লেকটা তো বন্ধই, মানে বিএনপির আমলাটা বন্ধ করে সবাইকে প্লট, সবাই বাড়ি, বিএনপি পল্লী হয়ে গেছে সেখানে। তো এইভাবে মানে জলাধারগুলি এক এক করে ধ্বংস করা, এটাও তো এখন এটাও সবার বোঝা উচিত যে আগুন লাগলে পানি নাই, ভূমিকম্প হলে কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নাই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে। দালানগুলো এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ। জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি, আওয়ামী লীগের সরকার গঠন সহ রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করেন তিনি। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ তাদের যে অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। কার্যনির্বাহী সংসদের সভায় মুজিবনগর দিবস উদযাপন, উপজেলা নির্বাচন ও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন সহ দলীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করলো তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এফআর টাওয়ারের ১৯ থেকে ২২ তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে। রাজুকের অনুমোদন আছে, দাবি করলে তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি। রাজুকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে নকশার সঙ্গে মূল ভবনের অসঙ্গতিও নেই, বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি। ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজুকও দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২৮ ফেব্রুয়ারি দুপুর 12:30 রাজধানীর বনানীর সুউচ্চ ভবনে ভয়াবহ আগুনে চমকে দেয় পুরো জাতিকে। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই 7 থেকে 22 তলা, প্রাণহানি 26 জনের। অগ্নিকাণ্ডের পর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। 22 তলা এই ভবনের অনুমতি ছিল 18 তলার। ঘটনার 5 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয় রাজুক কমিটি। অতিরিক্ত 4 তলা করার অনুমতি ছিল মালিক এমন দাবি করলেও কোনো বৈধ নথি দেখাতে পারেনি। নির্মাণের মূল নকশার সাথে মিলেছে বিস্তর ফারাক। রাজুক থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্য বা যে ডিজাইন নকশা পেয়েছি সেটা আসলে বেসিক্যালি 18 তলার ভবন, 18 তলা, এবং এইটার বেসিক্যালি মেইনলি বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের জন্য, এবং অরিজিনাল ভবনে যেখানে সিঁড়িঘর দেখানো আছে, যেখানে লিফট দেখানো আছে, যে ভবনটা তৈরি হচ্ছে সেখানকার সিঁড়িঘর এবং লিফট কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবনটিতে ফাটল দেখা দেয় আপাতত তা ব্যবহারযোগ্য নয়। আগুনের কারণে 8, 9 এবং 10 তলার কিছু কলামে কিছু সামান্য ক্র্যাক দেখা দিয়েছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে বলে আমাদের প্রতিমান হচ্ছে, তার মানে ইলেকট্রিক লাইনেও কিছু সমস্যা আছে। এই কারণে আমরা যেটা দিয়েছি, আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আমরা মোটামুটি 5 মাস একটা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভবনের স্ট্রাকচারাল ত্রুটি, ভবনের ফায়ারের যে সমস্ত গাফিলতি আছে বা যেগুলো ত্রুটি আছে, আর ইলেকট্রিক্যাল ত্রুটি সারিয়ে সংস্কার করে 5 মাসের মাথায় রাজুককে একটা সাবমিট করতে হবে রিপোর্ট ভবনের মালিককে। এক্ষেত্রে কেবল মালিকদের উপর দায় চাপিয়ে রাজুক পার পেতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভবনটির নির্মাণ কাজ যে সময় হয়েছে সেই সময় রাজুকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তারা এবং এই ভবনের মালিক সংযুক্ত হয়ে নিজেদের ভিতরে আপোষ করে এই কাজটি করেছেন। পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে 2 পক্ষেরই পানিশমেন্ট হওয়ার কথা। তবে এমন দুর্ঘটনা এড়াতে সর্বস্তরে সচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার স্থানীয় সময় 3:15টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানান। তিনি জানান, হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী সেবা চলবে। 2রা মার্চ হঠাৎ করেই খবর আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা অনুভব করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকরা। শুরুতে তার অবস্থা যে গুরুতর তেমন একটা আঁচ করা যায়নি। এক পর্যায়ে যখন মেডিকেল থেকে নিশ্চিত করা হলো তাকে সিসিইউতে রাখা হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার চিকিৎসাধীন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না জনপ্রিয় নেতার অনুসারীদের। সময় যত গড়াচ্ছিল ততই যেন বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় এলেন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে দেখতে ঢাকায় আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি ওবায়দুল কাদেরকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। এরপর কিছুটা স্বস্তি আসে দেশবাসীর মধ্যে। ধর্মীয় উপাসনালয়গুলোতে চলে তার রোগ মুক্তির প্রার্থনা। পরে 4 মার্চ বিকেল 4:15টায় ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। রাত 8:45টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। শুরু হয় তার চিকিৎসা। বেশ কিছুদিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর 20 মার্চ করা হয় বাইপাস সার্জারি। পরে 6 দিন আইসিইউতে রাখার পর তাকে স্থানান্তর করা হয় কেবিনে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। দীর্ঘ 1 মাস চিকিৎসা শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। স্বস্তি ফেরে সবার মাঝে। এখন অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় নেতার দেশে ফেরার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে কারামুক্ত করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথে নামার কথাও বলছে দলটি। এদিকে দলীয় প্রধানের মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সরব বিএনপি। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা কারো কাছে দাবি জানাবো না, আমরা রাজপথে নামবো, কিন্তু রাজপথে আমরা প্রস্তুতি নিয়ে নামবো। আমরা 10 জন লোক গিয়ে পুলিশ, র্যাব, মিলিটারির গুলিকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবো। সেই ব্যর্থ আন্দোলনে আমি অংশীদার হব না। আর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানান বিএনপির মহাসচিব। একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা হার্টটা রিপ্লেসড, ওটা মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দেওয়া হোক, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে, অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুবদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহ শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। বৈরী আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে নষ্ট হচ্ছে আমের গুটি। দুশ্চিন্তায় কৃষক, সংকট মোকাবিলায় তৎপর কৃষি বিভাগ। আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রেনের টিকিট বিক্রির চিন্তা করছে রেল মন্ত্রণালয়। গতকাল সকালে কমলাপুর রেল স্টেশনে কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, টিকিট বিক্রি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন সহ রেল ব্যবস্থাকে আধুনিক করতে 1 মাসের মধ্যে মোবাইল অ্যাপ চালু করা হবে। পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে 1 মাসের
আলটিমেটাম শেষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বেসরকারি খাতে থাকা 72টি ট্রেনের চুক্তির মেয়াদ শেষ হলে রেল বিভাগই তা দেখভাল করবে বলেও জানান মন্ত্রী। ঈদ আসলে এইখানে যে একটা হাটের মতো বসে যায়, এটা আমরা আশা করছি, আমরা ইতিমধ্যে কথা বলেছি, যাতে বিভিন্ন পয়েন্ট থেকে এই টিকিটটা আমরা দিতে পারি ঈদের সময়। এ মাসের মধ্যেই আমরা একটি মোবাইল অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আশা করছি আমাদের যে রেল টিকিটিং ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেই সেবাটি দিতে পারবো। আপনার বাড়িতে বসে বিকাশ কিংবা অন্য আপনার মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার বাড়িতে বসে টিকিটটা করতে পারবেন। এর ফলন বিপর্যয়ে আবারও স্বপ্নভঙ্গ হাওড়া অঞ্চলের কৃষকের। যেটা ধরে শেষ হয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওড়ের হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। সারা বছর চলার রসদ জোগানো একমাত্র ফসলের এমন দশায় দিশেহারা ধার দেনায় জর্জরিত কৃষক। এ অবস্থায় উন্নয়ন কর্মীরা সরকারি সহায়তার দাবি জানালেও প্রকৃতির ওপর দায় চাপিয়েই নির্ভর কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিগন্তজোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে। আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে সোনালী রং, ঘরে উঠবে নতুন ফসল। অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক। ধান আছে, কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব। চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। চাল নাই ভিতরে, শুধু সুসা ধান দেন না, এর ভিতরে চাল নাই। একবার ভাই চাল নেই। অন্য বছর পানি এনেছে গা, এই ক্ষেত ঠিক মতো মর গেছে, সাইপা টাইপা আনুন গেছে। এই বছর তো তাও কিছু নাই। গরিব মানুষ আমরা ঋণ দিন করছি, এই ঋণ কিভাবে পরিশোধ করি? বছরে একটা ফসল, এই ফসল যদি না থাকে তাহলে তো আমাদের ফুলাফান পালা খুব কঠিন বিষয়। হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা। পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা। কিন্তু এবার বাঁধ নয়, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত। শুধু নেত্রকোনায় নয়, সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা। হালির হাওর, শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার বোরোর ফলন নিয়েই। 16 আনা ধানের মাঝে মনে হয় এখানে ধানও টিকতো না, সব সুসা হয়ে গেছে। এই আওরে দেখেন ওইগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নাই। আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি না। সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে, স্বাভাবিক সময়ের 1 মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এই অবস্থার সৃষ্টি। ডিপাওয়ারে যায় না, কিন্তু আমরা যেটুকু দেখছি যে ওই ধানের একদম টিপটাতে, শীষের টিপটাতে দুই একটাতে স্পাইকলেট কম আছে। এটা টেম্পারেচার কমের জন্য হয় এবং এটা কোল ইনজুরি আমরা যেটাকে বলে আর কি। দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী। সময় যতই যাচ্ছে, আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে এবার সুনামগঞ্জে 2,24,000 হেক্টর ও নেত্রকোনায় 40,500 হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। রোদ কুয়াশার আধিক্যে আবহাওয়ার বৈরী আচরণ আর গেল কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় আমবাগান যত্নে ভাটা পড়েছে বাগান মালিকদের। এই দুই কারণে চাঁপাইনবাবগঞ্জে বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। এই অঞ্চলের অর্থনীতি ও দেশে আমের সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান বাগানিরা। সংকট মোকাবিলায় তৎপর কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলার ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন সবুজে রাঙিনা। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে কিছুটা দেরিতে এসেছে আমের মুকুল। তবে গুটি অবস্থায় বিপত্তির শুরু। কখনো খরতাপ রোদে, কখনো প্রচণ্ড কুয়াশায় গাছ থেকে ঝরেছে আমের গুটি। অন্যদিকে বেড়েছে পাতামোড়া, হপার পোকা ও ফ্রুট বোরা পোকার আক্রমণ। সব মিলিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ডাল পাতে যে আপনার পোকাটা থাকে, এই পোকার কারণে বিষটা দেওয়া। এটা তো পোকা তৈরি হচ্ছে না,
আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। এসব প্রতিবন্ধকতার সাথে গেল কয়েক বছর আমের ভালো দাম না পাওয়ায় ক্ষোভের অন্ত নেই বাগান মালিকদের। তাই খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছাড়া অন্যান্য আমের যত্নে অনীহা তাদের। আঞ্চলিক অর্থনীতি ও আম বাণিজ্য চাঙ্গা রাখতে চাইছেন ন্যায্য দাম। এখন আমটা পাকবে আপনার ধরেন জুন মাসের 10 তারিখে, আপনি টাইম দেখেন জুন মাসের 20 তারিখে, তো আমি 10 দিনের ঘাটতি খেলাম না, আমার আমটা নষ্ট হলো না। এখন 8 থেকে 900 টাকা খরচ হয়, কিন্তু আমের দাম আমরা 6 থেকে 700 টাকার উপর পাই না, এবং এই দাম না পাওয়ার জন্য চাষিরা এই আম চাষ করতে অনাগ্রহ হয়ে পড়েছে। বিক্রয় ব্যবস্থায় নিজস্বতা, গাছের জাত পরিবর্তন, দেরিতে পাকা ও উন্নত জাতের আম চাষে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যারা নতুন বাগান করতে চায় তারা যেন অবশ্যই গৌড়মতি অথবা বাড়ি আম 4 অথবা বাড়ি আম 11 এই জাতীয় বিলম্বের আম বেছে নেয়। চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 3 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গেল বছর আমের দাম পাননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। তাদের দাবি, এ কারণে সার কীটনাশকের দোকানে ঋণের টাকা এখনও শোধ হয়নি তাদের। তার উপরে মৌসুমের শুরুতেই প্রকৃতির এই বৈরিতা ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের আম ব্যবসায়ের সাথে জড়িত 70% মানুষকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন বাংলার সময়। দিনাজপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বাধা দিয়েছে গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা 4টি বসতঘর উচ্ছেদ করা হলে পুলিশের উপর হামলা চালায় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে 2 জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চেতনার জাগরণে বই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে 7 দিনব্যাপী বই মেলা। গতকাল বিকেলে শহরের পৌর উদ্যানে মেলার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেলায় 87টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলো ঘুরে দেখেন অতিথি সহ দর্শনার্থীরা। উদ্ভাবনী ভাবনা ও উদ্ভাবকের খোঁজে ফেনী বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পিচিং রাউন্ডের মধ্যে দিয়ে শেষ হয় কর্মসূচি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন শাহ, আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, সিআরআই সহকারী সমন্বয়ক রাকিব হক, স্টুডেন্ট টু স্টার্টআপের সহকারী সমন্বয়ক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পিচিং শেষে 3টি দলকে বাছাই করা হয়। সিআরআই, ইয়ং বাংলা ও আইসিটি বিভাগের আয়োজনে দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট। গতকাল সকালে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামে সামিটের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দারিদ্র্য দূর করে দেশকে কর্মদক্ষতার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এই ফোরাম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সরকারের কার্যক্রম বাস্তবায়নে এ ধরনের ডিজিটাল সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। এই সামিটের মিডিয়া পার্টনার সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, নারী ও শিশুসহ আহত অন্তত 15। ক্ষমতার পালা বদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে পানির সংকট হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং এবার ঈদের টিকিট শুধু কমলাপুরে নয়, বিক্রি করা হবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে। চলতি মাসে চালু হবে নতুন অ্যাপ, জানালেন রেলমন্ত্রী।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।